আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে শেয়ার করব আমার বাংলাদেশ থেকে চায়না আসার গল্প। মূলত 2020 সালে, অর্থাৎ আরও 2 বছর আগে আমার চায়না আসার কথা ছিল, তো করোনার কারণে দীর্ঘ 2 বছরের বেশি সময় চায়নার বর্ডার বন্ধ রাখে সেই দেশের সরকার। ফাইনালি এই বছর চীনের সরকার বিদেশিদের জন্য সেই দেশের বর্ডার খুলে দেয় এবং আমরা সফলভাবে ভিসা নিয়ে দীর্ঘ 2 বছর অপেক্ষার পর চীনে আসতে সক্ষম হই। চায়নাতে মূলত এসেছি আমার রিসার্চের বাদ পড়া যে অংশ ছিল ওইটা কমপ্লিট করার জন্য, কিন্তু বেশ কিছু ভিন্ন পরিকল্পনা আছে আমার চায়নাকে নিয়ে ফিউচারে। তো কী কারণে আসছি, কী করব না করব, সেই গল্পগুলি ধাপে ধাপে আমার পেজে শেয়ার করব এবং পোস্ট করব, আপনারা ভিডিওগুলি ফলো করতে পারেন। তো যাই হোক, এবার আবার আসি আমার চায়না সফরের গল্পে। ঢাকা এয়ারপোর্টের রাত্রে 12টা সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমার ফ্লাইট ছিল। তো আমার পরিবার এবং আমার ভাই বন্ধু যারা ছিল সবাই এয়ারপোর্টে আসে আমাকে বিদায় দিতে। সবাইকে বিদায় জানিয়ে আমি এয়ারপোর্টে প্রবেশ করি বাদবাকি প্রসেস শেষ করার জন্য। ইমিগ্রেশন প্রসেস শুরু করার আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাই, তাদের কাউন্টারে ব্যাগেজ জমা দিয়ে কিছু প্রসেস সারতে, কিন্তু সেখানের কর্মীদের কিছু চায়না রিলেটেড ভুল তথ্যের কারণে আমার বেশ হয়রানির শিকার হতে হয় এবং প্রসেস করতে এত বেশি সময় লাগায় বা আমার সমস্যা ফেস করার কারণে সময় আমার লেগে যায়, এটা আসলে অপ্রত্যাশিত ছিল। যাই হোক, এয়ারপোর্টে কর্মরত বেশ কয়েকজন আমার ভাই বন্ধু ছিল, যাদের কারণে ইমিগ্রেশনের প্রসেস এবং বাদবাকি প্রসেসগুলো দ্রুত শেষ করতে পারছি। কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের কারণে আমার এত লেট হয়েছে যে আমার যেই প্ল্যান প্রোগ্রাম ছিল এগুলাতে কিছুটা সমস্যা হয়েছে। তারপরে যেমন আমি এয়ারপোর্টের স্কাই লাউঞ্জে যাই, সেখানে যাওয়ার পরে পানি আর একটু কেক খাওয়ার পরে সাথে সাথেই সব কাউন্টারে ডাকা শুরু করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাত্রী যারা আছেন তারা চলে আসেন। আমি সেখানে বেশি কিছু খাইতেও পারি নাই, কিছু বুফে ছিল, আমার প্ল্যান ছিল বসে আসতে দিলে ওইখানে খাবো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যাবো, কিন্তু আমি বসার সাথে সাথেই ডাকাডাকি শুরু হয়ে যায়। তো যাই হোক, চেকিংয়ের জন্য চলে যাই কাউন্টারে। যাওয়ার পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যেখানে চেক আপ হয় সেই প্রসেসগুলো স্মুথলি শেষ করি। শেষ করার পরে আমি আমার এয়ারলাইন্সের সিটে বসে পড়ি। আমার বিমান যথাসময়ে উড্ডয়ন করে 4 ঘন্টা ফ্লাইট করার পরে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে আমাদের বিমান অবতরণ করে। এবং বিশ্বসেরা এই বিমানবন্দরে 4 ঘন্টার ট্রানজিট এত দ্রুত পার হয়ে যায়, এটা আসলে বলার মতো না। কারণ সিঙ্গাপুর এয়ারপোর্ট আপনারা জানেন বিশ্বের টপ 3টা বিমানবন্দরের একটা। অনেক বড়, আমার এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাইতেই প্রচুর সময় লাগে যায়। তারপরে ওইখানে সকাল সকাল আবার চেক আউট শুরু হয় সিঙ্গাপুর থেকে চায়না যাওয়ার জন্য।
তো সেখানে যে নানজিংয়ের বিমানবন্দরের কাউন্টার আছে ওইটার জন্য ফ্লাইট ছিল ডিফারেন্ট, যেটা সিঙ্গাপুর এয়ারলাইন্সই অ্যারেঞ্জ করে। কারণ আমি টিকিট কাটছি সিঙ্গাপুর এয়ারলাইন্স, এটা ছিল সম্ভবত স্কট নামে। তো স্কটের বিমানে আমরা সিঙ্গাপুর থেকে নানজিংয়ের দিকে রওনা হই। টোটাল 6 ঘন্টার ফ্লাইট ছিল। সিঙ্গাপুর থেকে আমাদের নানজিং 6 ঘন্টা পরে পৌঁছায় যাই সিঙ্গাপুরে। আরেকটা গল্প বলতে ভুলে গেছি, সিঙ্গাপুর থেকে আমার ইউনিভার্সিটির 2 ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে যায় সিঙ্গাপুর এয়ারপোর্টে। তাদের সাথে আমার আগেও কথা হয়েছিল। তারপরে সেখানে আমরা একসাথেই ফ্লাই করার পরে বিকালে নানজিংয়ের এয়ারপোর্টে পৌঁছানোর পরে ট্যাক্সি নিয়ে ক্যাম্পাসে যাওয়ার জন্য রেডি হই। তবে ওরা আবার আরেকজনের জন্য ওয়েট করতেছিল, যার কারণে ঘন্টাখানেক লেট হয়। পরবর্তীতে আমরা ট্যাক্সি নিয়ে আবার রওনা হই ক্যাম্পাসের দিকে। তো চায়নাতে ঢোকার পরে রাস্তাঘাটের যে প্রথম ইমপ্রেশন, অবকাঠামো, রোডের স্ট্রাকচার, ফার্স্ট ইমপ্রেশনে মানে দারুণ লাগছে। যাই হোক, আসার আগে যে আবহাওয়া ওইগুলোই আমি গুগলে দেখে নিয়েছিলাম, ওইভাবে প্রস্তুতিও নেওয়া ছিল। কিন্তু যাওয়ার পরে টেম্পারেচার মনে হইতেছে মাইনাস ছিল, আর তার উপর বৃষ্টি হইতেছিল, একেবারে বেহাল দশা। গাড়িতে ছিলাম, বেশি সমস্যা নাই। মেন সমস্যা হয়েছে ক্যাম্পাসে আসার পর যেটা বড় সমস্যা ফেস করছি, আমাদের যে ট্যাক্সি ওইটা ক্যাম্পাসের ভিতরে ঢোকার পারমিশন নাই। দিনের বেলা হইলে হয়তো টিচারকে বইলা ম্যানেজ করা যাইতো, কিছু করার নাই। যে ব্যাগেজ ট্যাগেজ ছিল এগুলা নিয়ে হাঁটা শুরু করি। কিন্তু মেন সমস্যা আমাদের ক্যাম্পাস এত বড়, তার উপর পাহাড়ি রাস্তা, তার উপর হইতেছে বৃষ্টি, ঠান্ডা, একেবারে খুব কষ্ট হয়ে গেছে, সহজ কথা। তো ক্যাম্পাসে কষ্ট মষ্ট করে যাওয়ার পরে সবার আগে ক্যান্টিনে যাই। ক্যান্টিনে গিয়ে রাত্রে খাওয়ার জন্য নুডলস নিয়ে নিই। এরপরে নুডলস নিয়ে হোস্টেলের ডাউনস্টেয়ারে চলে আসি। ওইখানে আমার যে রুমমেট আছে কম্বোডিয়ার, ওর সাথে আগের থেকে পরিচয় আছে, তো ও নিচে ছিল। ও আবার চাইনিজ মোটামুটি বুঝে। তো আমার যে হোস্টেলের বুকিং বা যে প্রসেসিং লাগে এগুলাও করে দিছে। তারপরে আমার ব্যাগ নিয়ে উপরে আসতে ও হেল্প করছে। তো উপরে আসার পরে আমার বাদবাকি ক্লাস মেট্রো আসে, এসা ওরাও বাদবাকি যা যা প্রয়োজন হয় ইনস্ট্যান্ট হেল্প করে। তারপরে রুমটা টুকটাক সাজায়া শুয়ে যাওয়ার চেষ্টা করি, যেহেতু লং জার্নি ছিল। কিন্তু নতুন একটা জায়গায় আসছি, এত কিছু হয়েছে, 2 বছরের অপেক্ষার পরে আসছি, এত অনুভূতি নিয়ে তো ঘুম সহজে আসে না। যাই হোক, বাদ বাকি যে গল্পগুলো আছে ওইগুলা পরের ভিডিওতে না হয় দেখে নেবেন। পেজের পূর্বে যে পোস্টগুলো আছে সেগুলোও পড়তে পারেন, কারণ সেখানে অলরেডি আমি পোস্টে আপলোড দিয়ে দিছি ছবি সহ। কারণ ভিডিও প্রসেস করতে বেশ সময় লাগে, যদিও আমার প্ল্যান এখন থেকে নিয়মিত ভিডিও দিব। তো ভিডিওতে যদি দেখতে চান অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হবে, আর রেগুলার পোস্টে তো আপডেট থাকে, সেটাও দেখতে পারেন। আমার এই পেজটা যেহেতু পার্সোনাল ব্লগ ক্যাটাগরি, তো এখানে আমি ভ্রমণের গল্পর সাথে আমাদের দৈনন্দিন জীবনে বিদেশের লাইফ বা প্রবাস লাইফ কীভাবে কাটে, কেমন যায়, এগুলো আমি শেয়ার করব। চায়নার টেকনোলজি রিলেটেড, বিজনেস রিলেটেড, এগুলো শেয়ার করার চেষ্টা করব। পেজের সাথেই থাকেন, আশা করি ভালো ইনফরমেশন পাবেন। আজকের জন্য এখান থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।